নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। দেখুন, আজকে বিগ স্টোরিতে একটা বিপদের কথা বলবো, যে বিপদটা আমি আপনি জানি কিন্তু মানি না। কেন মানি না? তার কারণ আমার তো কিছু হয়নি, হচ্ছে তো ওই দেশটার, যেই দেশটা এই মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। হচ্ছে তো ওই রাজ্যটার, যেই রাজ্যটা এই মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। কোন খাদের কথা বলছি বলবো, তার আগে বলুন তো, হঠাৎ আগামীকাল ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি শ্বাস নিতে পারছেন না, বাতাসে অক্সিজেন নেই, শেষ হয়ে গেছে। ঘুম থেকে উঠে অক্সিজেন নিতে গিয়ে দেখছেন যে বাতাসে কার্বন ডাই অক্সাইড ভরে গিয়েছে এমন সমস্ত গ্যাসীয় উপাদান যেগুলো আপনাকে এক সেকেন্ড এই পৃথিবীতে বেঁচে থাকতে দেবে না। বলছি সেই বিপদের কথা, যে বিপদটা বহু বছর ধরে বিজ্ঞানীরা, গবেষকরা, আবহবিদরা আমাদের বলে চলেছে যে সাবধান হন, সচেতন হন, কারণ এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্মিং যে জায়গায় দাঁড়িয়েছে গিয়ে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সমস্ত পথ বন্ধ। না হলে একদিন বা দুদিনের বৃষ্টিতে শহর কলকাতার এই অবস্থা হয়। দেখুন, অনেকে রয়েছেন যারা রাজনীতির কথা বলবেন, অনেকে রয়েছেন যারা কথা বলবেন যে ওই তো বিগত সরকার, তারা তো ড্রেনেজের কোনো ব্যবস্থাই করেনি, ওই তো তার আগের সরকার যারা কলকাতার ভৌগোলিক মানচিত্রটাকে সঠিকভাবে পর্যবেক্ষণই করেনি। কিন্তু আজকে সত্যি কথা বলতে কি, আমার আপনার প্রত্যেকের এটা ভাবার সময় কি আসেনি যে আমরা কতটা সচেতন হতে পেরেছি সরকারকে দোষ দেওয়ার আগে? রাজনীতির জায়গায় থাকুক, আমরা আমাদের মতো করে ভাবি, আমাদের মতো করে বাঁচি। গাছ কাটা হচ্ছে, আমরা দেখছি চোখের সামনে, অন্যায় হচ্ছে। গাছ কাটা হচ্ছে উন্নয়নের কারণে, উন্নয়নও প্রয়োজন, তাহলে কি হবে? গাছ যেখানে কাটা হচ্ছে, যেখানে রাস্তা হচ্ছে, যেখানে নির্মাণ হচ্ছে, ঠিক তার উল্টো দিকের রাস্তাটা বা উল্টো দিকের জায়গাটায় আমরা যদি একটা গাছের পরিবর্তে আরও 5টা গাছ লাগাই, সেটা কি মনে করেছি কখনো? করিনি। আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমার আপনার পাহাড়ে গিয়ে ফ্যান চালাতে হয়, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা এই কথা বলবেন যে হ্যাঁ, এই মুহূর্তে হয়তো যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছেন এবং বিগ স্টোরি অনুষ্ঠান দেখছেন, তারা হয়তো অনেকেই কমেন্ট করছেন, তারা হয়তো অনেকেই বলছেন যে হ্যাঁ, সত্যি কথা বলেছেন তো, অমুক সালে হিমাচল প্রদেশে গেছিলাম, সেই সময় যা ঠান্ডা লেগেছে, রিসেন্ট গিয়ে তো সেটা লাগেনি। আমি ছেড়ে দিলাম হিমাচল প্রদেশের কথা, আমি বলছি আমার বাংলার কথা। আমি বলছি পশ্চিমবঙ্গের মাথার ওপরে যে মুকুটটা, পাহাড়ের সেই মুকুট, সেই শৈল শহর দার্জিলিংয়ের কথা। আজকে দার্জিলিংয়ে ধস, আজকে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেভাবে জাতীয় সড়কে ধস নামছে, সেগুলো কি কারণে? উন্নয়ন অবশ্যই দরকার, সেটাকে এড়িয়ে আমরা কোনো দিন এগোতে পারবো না। কিন্তু তার পাশাপাশি যদি মা বলে সত্যিই প্রকৃতিকে ডেকে থাকি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রকৃতিকে যদি আমরা এতটা কষ্ট দিয়ে থাকি, সে তো রিভেঞ্জ নেবেই। রিভেঞ্জ নিচ্ছে বলে উত্তরাখণ্ডে চামোলিতে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা সুড়ঙ্গের মধ্যে ধস নেমে এতগুলো লোকের মৃত্যু হলো। এই উত্তরাখণ্ড, যে উত্তরাখণ্ডে কিছু বছর আগে যোশীমঠে ওই রকম ভয়ঙ্কর হড়কা বান এবং তার জেরে বাড়ির পর বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, ফাটল ধরলো, ব্রিজ ভাঙলো, এবং যে জলের স্রোত, যে জলের ধারা, সেই জলের ধারায় কি বেঁচে ছিল বলুন তো? একটা বাড়ি, একটা দোকান। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, কাশ্মীরের একাধিক অংশ, পার্বত্য এলাকাগুলোতে কি অবস্থা এই মুহূর্তে, কতটা কষ্ট করে সেখানকার মানুষ রয়েছেন। এরা বিজনেস করেন, ট্যুরিজম এখানকার সবথেকে বড় বিজনেস। আর সেই ট্যুরিজমের অংশ হিসেবে যখন এই নির্মাণগুলো হচ্ছে, যখন হোমস্টেগুলো হচ্ছে, তখন কি এগুলো খতিয়ে দেখা হচ্ছে যে আদৌ এই এলাকায় লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা, এই বাড়িগুলো তৈরি হতে পারে কিনা? ডাউট আছে আমার। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটু কথা বলি এবার। এই গ্লোবাল ওয়ার্মিং তো আমরা জানি, কিন্তু খায় না মাথায় মাখে।
হ্যাঁ, আজকের দিনে এআই এর যুগে আমরা সবাই গুগলে যারা পড়াশোনা করে নিই চট জলদি, যারা গুগলে পড়াশোনা করে নিই তারা জানি, কিন্তু যারা এটা নিয়ে গবেষণা করছেন, যারা এটাই যাদের সাবজেক্ট, এটা নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা বিপদটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। ওজোন স্তরের ক্ষতি হওয়া, ওজোন স্তরে ছিদ্র হওয়া, এগুলো তো একেবারে ছোটবেলা থেকে আমরা দেখছি, ছোটবেলা থেকে আমরা পড়ছি, কিন্তু আমরা করছি কি? আমাদের জ্ঞানে আমরা পরিপূর্ণ হয়ে গিয়েছি, কিন্তু আমরা কি করছি? কটা গাছ লাগাচ্ছি, চকলেট খেয়ে প্লাস্টিকটা ফেলছি কেন? এখনো পাহাড়ে যে পরিমাণ আবর্জনা জমছে, আমি পাহাড় ছেড়ে দিলাম, এই যে কলকাতার বৃষ্টিগুলো আপনারা তো দেখছেন, নিকাশি ব্যবস্থা নিয়ে আমরা সরকারকে দোষ দিচ্ছি, খুব ভালো কথা, কিন্তু আমরা কি করছি? প্লাস্টিক, এই যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন, এটা তো ফি বছরের ছবি, দমদম এলাকার ফি বছরের ছবি। বাস আটকে যাচ্ছে, গাড়ি আটকে যাচ্ছে, হয়তো কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে, এইরকম সমস্যাও তৈরি হতে পারে আগামী দিনে। কিন্তু যেগুলো ভাসছে সেগুলো তো জলের বোতল, যেগুলো ভাসছে সেগুলো তো প্লাস্টিক, আমরাই করেছি, আমি আপনিই করেছি। জল খেয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিয়েছি আমি আর আপনি, অন্য কেউ করেনি। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমরা জানি। হিমবাহ মেরু অঞ্চলের বরফ গলছে, আমরা জানি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আমরা জানি। অতিরিক্ত তাপপ্রবাহ, খরা, বন্যা, এগুলো সমস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে, আমরা জানি। জীববৈচিত্র্য, কৃষির ওপর প্রভাব পড়ছে, আমরা জানি। সামগ্রিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামোর ওপর প্রভাব পড়ছে, আমরা সব জানি। আমরা জেনে কি করছি? লবডঙ্কা। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে বিশিষ্টদের সঙ্গে। স্বাতী নন্দী, পরিবেশবিদ, সোমেন্দ্র মোহন বাবু কি বলছেন এই বিষয়ে একটু দেখাবো আপনাদের। দেখুন কতটা অ্যালার্মের মধ্যে আমরা রয়েছি। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে প্রশান্ত মহাসাগরের উপরিতলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য এই এলনিনো প্রভাব কিন্তু সারা পৃথিবী জুড়ে পড়ছে, এবং এই এলনিনোর প্রভাবে সারা পৃথিবীতে কোথাও অতিবৃষ্টি দেখতে পাচ্ছি, কোথাও আমরা দেখতে পাচ্ছি সাংঘাতিকভাবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কোথাও খরা দেখা যাচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে অতিবৃষ্টির প্রভাবে সেখানকার সমুদ্রের উপরিতলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেই জায়গাটার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই প্রভাবগুলো ক্রমাগত বাড়ছে। কোথাও ক্লাউড বার্স্টও আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমে কোথাও আমাদের বিভিন্নভাবে এই ক্লাউড বার্স্ট বেড়েছে। সুতরাং এই যে পরিবর্তনটা আসছে, এটা জলবায়ুর উপর একটা প্রকোপভাবে, এই প্রকৃষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা। সুতরাং এই যে এলনিনোকে প্রেডিক্ট করা হয়েছে, এর আগে প্রচুর পরিবেশগত সম্মেলনগুলোতে সেখানে এই প্রেডিকশনস হয়েছে যে এই বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর উঠে যায় তাহলে কিন্তু সেটা সুপার এলনিনোতে ফর্ম করবে, এবং এই সুপার এলনিনোর প্রভাবে আমাদের আরও এই ধরনের চরম যে বৃষ্টিপাত বা কোথাও এই যে তাপমাত্রার একটা সাংঘাতিক তারতম্য, যেখানে খুব বৃষ্টি হতো সেখানে হঠাৎ করে খরার যে দেখা যাচ্ছে, এই সমস্তগুলো কিন্তু আমরা দেখতে পাবো। গোটা বিশ্ব জুড়ে এলনিনোর প্রভাব পড়ছে। এতে ভারী বৃষ্টিপাত যেমন হবে তেমনি গরমও বাড়বে। তো এইটা আমরা গবেষণা করতে গিয়ে দেখলাম সম্প্রতি বারাণসীতে যেভাবে গঙ্গার জলস্তর বাড়ছে, অর্থাৎ গরমের সাথে সাথে যেহেতু হিমবাহ গলছে এবং জলস্তর বাড়ছে, একদিকে সমুদ্রের জলস্তর বাড়ছে আর আরেকটা দিকে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো জলস্তর বাড়ছে। আর কলকাতার মতন জায়গায় যেখানে ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমছে, তার ফলে কি হচ্ছে? জনসংখ্যার চাপ, বিভিন্ন যানবাহনের চাপ এবং চারদিকে যে এত ঘর বাড়ি নির্মাণ, তার একটা চাপ। এই চাপে পড়ে কলকাতার মাটি স্তর ক্রমশ নিচের দিকে বসে যাচ্ছে, যেটা গঙ্গার সীমানা থেকে কলকাতার ভূমিস্তর
খুব সামান্যই পার্থক্য আছে। অর্থাৎ গঙ্গার জলস্তরের লেভেল আর কলকাতা ভূমিস্তর লেভেল মোটামুটি কাছাকাছি জায়গায় চলে এসছে। দেখুন না, অ্যালার্মের কথা তো ডেফিনেটলি আছে, চিন্তার বিষয় তো সত্যি আছে। আমরা আজকে বুঝতে পারছি না কারণ আমাদের গায়ে সরাসরি এর কোনো প্রভাব এখনো লাগেনি। আমার পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়িতে তো লাগেনি, তাই আমরা এখনো সচেতন হচ্ছি না বা হতে পারছি না। কিন্তু এই কলকাতায় আমরা কতদিন থাকতে পারবো, কতদিন বাস করতে পারবো? হঠাৎ যদি দেখি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম বৃষ্টি পড়ছে, আর আমার বাড়ি বা আমি যে জায়গাটায় বসে রয়েছি বা শুয়ে রয়েছি ঠিক তার পাশেই জল থই থই করছে। কিছু এলাকায়, শহর কলকাতায় যে এমন ছবি দেখা যায় না তা নয়, কিন্তু এটাই যদি থাকে, যদি এমনটা হয় শহর কলকাতা পুরোটাই জলের তলায় চলে গেল, আমাদের হাতে কতটা সময় আছে? আমরা শুধরে নিতে পারি কি? সেই সুযোগ কি আর প্রকৃতি আমাদের দেবে? কলকাতার অবস্থানটা এখানে একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে নয়। এই কারণে বলছি, কারণ কলকাতা শহরটা অ্যাকচুয়ালি নিচু, বা কিছু জায়গায় আমরা সমতল বলতে পারি। ফলে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে যে একটা বিরাট তফাৎ আছে, মানে কলকাতা শহরটা যদি উঁচুতে থাকতো এবং সমুদ্রপৃষ্ঠ যদি অনেকটা নিচে থাকতো, তাহলে সেই কলকাতা শহরের জলটা গড়িয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারতো, তার একটা সুযোগ থাকতো। কিন্তু কলকাতা শহর এমন উঁচুও নয় যে খুব দ্রুত সেখান থেকে জল সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রে গিয়ে পড়বে। এটা একটা সমস্যার জায়গা। নিকাশি ব্যবস্থা অত্যন্ত পুরনো হয়ে গিয়েছে, যে নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। অল্প সময় যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে ওই নিকাশি ব্যবস্থার কারণেই জল দ্রুত বেরোতে পারে না। খাল বা যে নর্দমাগুলো রয়েছে সেখানে অত্যধিক, মানে যেহেতু বহু পুরনো শহর এটা, ফলে খুব বেশি দিন ধরে পলি বা আবর্জনা যদি জমতে থাকে তাহলে তো এমনিতেই নিকাশি ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন ওঠে এবং নিকাশি একটা সমস্যার জায়গা ডেফিনেটলি তৈরি হয়। যেটা মাননীয় পুরমন্ত্রী বারবার বলছেন যে শহর কলকাতার নিকাশির জায়গাটা সবার আগে গুরুত্ব দিয়ে দেখা উচিত। বর্ষায় যেভাবে জল জমছে তাতে শহর কলকাতা তো বটেই, আমাদের জন্য সেটা যথেষ্ট অ্যালার্মিং হয়ে দাঁড়াচ্ছে। পূর্ব কলকাতা বিশেষ করে আমি বলবো যে জলাভূমি বা অন্যান্য প্রাকৃতিক জলাধার অতিরিক্ত নগরায়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু দেখা হয়নি, পুকুর বোজানো হয়েছে, জলাজমি ভরাট করা হয়েছে, বড় বড় ইমারত, বড় বড় অট্টালিকা তোলা হয়েছে। ফলে আজকে যারা ওই ইমারতে বা যারা ওই অট্টালিকায় আছেন, ওই পুকুর বুঝিয়ে যারা মাথার উপর ছাদ করেছেন, আজকে সেই ছাদটাও তাদের থাকবে কিনা বা কতদিন থাকবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে ডেফিনেটলি। জোয়ারের প্রভাব নিয়ে কথা হতে পারে এখানে। কলকাতার নিকাশি ব্যবস্থায়, যেখানে হুগলি নদী এবং বিভিন্ন খালের সঙ্গে যুক্ত, জোয়ারের জল বেশি থাকলে নিকাশি জল বের হতে সমস্যা হয়। নদী একেবারে পাশের শহর হওয়ায় এটা একটা সমস্যার জায়গা ডেফিনেটলি, এবং নদীর নাব্যতা সেটাও কিন্তু এখানে প্রশ্নের মুখে। এখানেও যারা বিশিষ্টরা রয়েছেন, সৌমেন্দ্র মোহন ঘোষ বা সুপ্রতিম কর্মকার, যিনি নদী নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলেছেন তারা শোনাবো আপনাদের, দেখুন। গঙ্গার জল ধারণের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে, কারণ গঙ্গায় পলি তোলাও হয়নি, গঙ্গায় কোনো রকম ড্রেজিং বা ডিসিলটেশনের কাজও হয়নি, অথচ এটা হেরিটেজ রিভার। কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে গঙ্গায় যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল সেটা হয়। তার ফলে গঙ্গায় যখনই জলস্তর বাড়বে সেটা কলকাতাকেও ডোবাবে। ভারী বৃষ্টিপাত এবং গঙ্গায় জলস্তর বৃদ্ধি, যেটা আমরা বলি কোটালের সময় হয় যে বান আসে বা জোয়ারের সময় যেটা হয়, দুটো মিলিয়ে কিন্তু কলকাতা খুব তাড়াতাড়ি আগামী 25 বছরের মধ্যে জলের তলায় চলে যাবে। যেটা আমি বলছি না, আন্তর্জাতিক যারা ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট, ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ IPCC, তাদের বিশেষজ্ঞরা বলছে 2050-এ কলকাতা যেমন মাটির নিচে বসছে, সেরকম একটা বড় সংকটের জায়গা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। তা হলো আমাদের যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেই অঞ্চলটি অনেকটা নিচু
এবং কলকাতার নিকাশি ব্যবস্থাটা কিছুটা অংশ পূর্ব কলকাতার জলাভূমির দিকে এবং কিছুটা হচ্ছে গঙ্গার দিকে। কাজেই এই ক্ষেত্রে যদি আমরা জোয়ার ভাটার একটা নির্দিষ্ট সময় অন্তর আসে এবং সেটা আসেও, এই সময় নিকাশি ব্যবস্থার কিন্তু একটা সংকট দেখা দিতে পারে যদি সে সময় বিপুল জোয়ারের জল গঙ্গার বুকে থাকে। এমনিতেও নদীতে বৃষ্টির জল বেড়েছে, বৃষ্টিতে নদীর জল বেড়েছে। আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলার যে ছোট ছোট নদীগুলো ছিল এবং বড় নদীগুলোও ছিল, তারা সকলেই আজকে পলি পড়ে বোঝাই হয়ে গেছে এবং তাদের জলধার ক্ষমতা এতটাই তলানিতে এসে ঠেকেছে যে একটু বৃষ্টি হলে সেই জল ধরে রাখার আর কোনো জায়গা নেই। এরকম পরিস্থিতিতে নদীগুলোকে আজকে ড্রেজিং করা খুব দরকার হয়ে উঠেছে। 2015 সাল থেকে যদি শুরু করি 2026 পর্যন্ত 11টা সামিট হয়ে গিয়েছে এনভায়রনমেন্টকে বাঁচাতে, কিন্তু কি হয়েছে লাভের লাভ? কিন্তু সেই সামিট থেকে আমরা কতটা শিখছি, আমরা কতটা নিচ্ছি? এলনিনোর প্রভাবে, মেগা এলনিনো যাকে বলা হচ্ছে, এলনিনোর প্রভাবে বারাণসীতে গঙ্গার জলস্তর বেড়েছে। গোটা বিশ্বজুড়ে হিমবাহ গলা থেকে শুরু করে, নদীর জল বাড়া থেকে শুরু করে, সাইক্লোনের কারণে বৃষ্টি হওয়া থেকে শুরু করে 2024 সাল সব থেকে গরম বছর হিসেবে গণ্য হওয়া থেকে শুরু করে খারাপের পর খারাপ হচ্ছে। আমরা গাছ কাটছি, আমরা আমাদের সময় মতো, সুযোগ মতো, আমাদের প্রয়োজন মতো, যেটা প্রতিদিনকার প্রয়োজন, যেটা তাৎক্ষণিক প্রয়োজন, তার জন্য প্রকৃতিকে যেভাবে ব্যবহার করা যায় আমরা করছি। আর যখন প্রকৃতি রিভেঞ্জ নিচ্ছে, যখন হড়পা বান হচ্ছে, যখন ভূমিকম্প হচ্ছে, যখন জল জমে একটার পর একটা শহর জলের তলায় চলে যাচ্ছে, তখন আমরা বলছি কি হলো, কেন হলো? আজকে আমাদের ভাবতে হবে, কারণ সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যে তৈরি হওয়া উচিত। যদি আমরা এগুলো একটু মেনটেন করতে পারি, একটা গাছ কাটা হলে 10টা গাছ লাগাতে পারি, কোথাও প্লাস্টিক না ফেলে যদি সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, এবং যা যা গাইডলাইন এক্ষেত্রে দেওয়া হয় এই সামিটগুলোতে, সেগুলো যদি একটু মেনটেন করতে পারি, তাহলে এই পৃথিবী তো বাসযোগ্য থাকবেই আমাদের। এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সচেতন হতেই হবে, না হলে মা প্রকৃতি বদলা নেবেই। আজকে বিগ স্টোরি এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।